আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছে হোসেন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার, মুদ্রা বাজার এবং স্বর্ণ মুদ্রার আপডেট। দর্শক, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার জন্য আজ আনুষ্ঠানিক ক্রয় চুক্তি সই হবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সন্ধ্যায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করবেন। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের বিভিন্ন হাওর অঞ্চলের ধান ক্ষেত তলিয়ে গেছে। আধা পাকা ধান কাটতে পারলেও শুকাতে পারছে না কৃষকরা। আগাম বন্যা আর প্রাকৃতিক বৈরী আচরণের কাছে ফিকে হতে বসেছে কৃষকের স্বপ্ন। এদিকে কংস, সোমেশ্বরী সহ বেশ কয়েকটি নদ নদীর পানি এখন বিপদসীমার উপরে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত দুদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এভাবেই তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ফসল। ডুবে গেছে নিচু এলাকার রাস্তাঘাট। ভোগান্তিতে কৃষক। রিমা আক্তার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের শান্তিপুরের বাসিন্দা। হাওরে ফলিয়েছেন স্বপ্নের ফসল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ডুবে গেছে মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল। এই প্রতিকূলতার মাঝে স্বামী নজরুল ইসলাম বুক সমান পানি থেকে ধান কাটছেন বেঁচে থাকার শেষ সম্বলটুকু ঘরে তুলতে। ভাই, আমি সার্কেল ক্ষেত করছিলাম, আমার সব পানি গেছে গা। আমার আর অনেক কিছু করে খাইবার নাই। আমার স্বামী কামলা দিয়ে খাইতো, অনেক কামলাও আমি দিতে পারতাম না। আমার ফুলা ফান্ডারে যে কি দেখাওয়াম, কি করুম, ভাই আমার কোনো নাই। শুধু রিমা আক্তার নন, এমন গল্প এখন হাওরের প্রত্যেক পরিবারের। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়েছে মৌলভীবাজারের অধিকাংশ স্থান। এসব অঞ্চলে অনেকে ঋণ নিয়ে ফলিয়েছেন ফসল। আধা পাকা বোরো ধান তলিয়ে যাওয়ায় সেই ঋণ কিভাবে শোধ করবে সেটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। অনেক ধান আমরা ডুবে গেছে। ডুবার কারণে আমরা ওই কাঁচা ধান যা আছে তাই উড়াইতেছি। তারপরে আমরা অনেক লস। পানি নিচে বয়ে রয়েছে, কতটুকু উপরে আছে, খুব কষ্ট আমরা বুক করতে আছি কাটার সময়। আমাদের নাই খালামানি দরিয়াকে জুমনা দরিয়া পাই আমরা অবস্থা নাই। হবিগঞ্জেও নদ নদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। টানা বর্ষণে হবিগঞ্জের 4 উপজেলায় অন্তত 5000 একর জমির বোরো ধান তলিয়ে গেছে। ডুবে যাওয়া জমি থেকে ধান উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষক। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়াতেও। কৃষকদের ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে কাজ চলছে এবং দ্রুত ধান কাটার জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যাতে কম্বাইন হারভেস্টার যেখানে কাটতে পারছে না সেইগুলোতে যেন লোক নিয়ে কাটতে পারে। এবং তারা জানিয়েছে যে বৃষ্টি যদি আজ কালকের মধ্যে থেমে যায় তাহলে ধান কাটা আশা করা যায় কোনো সমস্যা হবে না। কৃষকের কষ্টের বড় ফসল রক্ষায় সরকার দ্রুত এগিয়ে আসবেন, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভারী বর্ষণ এবং আগাম যে বন্যা শুরু হয়েছে তাতে কৃষির ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে জমির যেই ধান এখন এই মুহূর্তে আধা পাকা ধান তলিয়ে গেছে। বিশেষ করে হাওরের জমিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মৌলভীবাজার থেকে সিরাজুল ইসলাম সিরাজ, আমাদের সহকর্মী। তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। সিরাজ, কি অবস্থা, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যে পানি যে বাড়লো বা এটি কি বন্যার পানি ঢুকেছে নাকি অনেক বেশি ভারী বর্ষণের কারণে হয়েছে, এবং কৃষকরা আসলে এই মুহূর্তে কি করছেন? ধন্যবাদ। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খাওয়াদিঘি হাওরে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু শহরতলি
প্লাবিত হয়ে কিন্তু বিশেষ করে হাকালুকি, খাউয়াদিকি এবং হাইলাওয়াস অন্যান্য হাওরের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আমি একটু যদি দেখানোর চেষ্টা করব আসলে হাওরের নিচে কৃষকরা আসলে যতই সময় যাচ্ছে কিন্তু হাওরের উঁচু স্থানের পানিগুলা নেমে কিন্তু হাওরের নিম্নাঞ্চল কিন্তু তলিয়ে কৃষকরা আধা কাঁচা পাকা ধান কাটতেছেন এবং তারা শ্রমিক সংকটের কারণেও কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। আমি আরেকটু জানিয়ে রাখি, এখানে কৃষকরা আমাকে জানিয়েছেন কাশিমপুর পাম্প হাউস নামে একটা পানি নিষ্কাশনের একটা পাম্প হাউস রয়েছে, সেটা কি সঠিক মতো সময় মতো পানি নিষ্কাশন না করার কারণেও কিন্তু এই হাওরে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে কিন্তু গত কয়েকদিন ধরে কৃষকরা জানিয়েছেন আসলে এখানে বিশেষ করে হাওরের যে ধানগুলা কিন্তু রয়েছে সেগুলা কিন্তু পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই পচে যাওয়া নষ্ট ধানগুলোও কিন্তু কৃষকরা হাওরের মোড় থেকে কিন্তু তারা শুকনো স্থানে নিয়ে আসলেও তারা কিন্তু ডিজেল সংকটের কারণে এবং ধান তারা মারাই দিতে পারছেন না এবং মারাই দিতে না পারার কারণে কিন্তু তারা অনেকটা বিপাকে পড়েছেন। আমি কৃষি বিভাগ সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের সাথে আলাপ করেছি, তিনি আমাকে জানিয়েছেন হাওর অঞ্চলে 1100 হেক্টর বোরো ধান ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বাস্তবে এশিয়ার বৃহত্তম হাকালুকি, খাগুয়াদিকি অন্যান্য হাওরে কিন্তু তার দ্বিগুণ তিনগুণ ধান কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা দিন রাত কিন্তু এই রাতেও কিন্তু তারা এই হাওরের মুহূর্তে পানির নিচ থেকে কিন্তু তারা ধান সংগ্রহ করছেন এবং চেষ্টা করছেন যতটুকু পারা যায়। আমাকে কৃষকরা আরেকটু জানিয়েছেন যে তারা আসলে ঋণ করে ধার করে তারা কিন্তু কৃষি বোরো ধান চাষ করেছেন। এই বোরো ধানের উপরেই কিন্তু তাদের পুরো বছরের খাবার সংগ্রহ হয়। এই বোরো ধান তারা তুলতে গিয়ে তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা কান্না করছেন। এই বোরো ধানের মাঠেই কিন্তু তারা দিন এবং রাত কাটাচ্ছেন। আমি আরেকটু জানিয়ে রাখি হাওর অঞ্চলে রাস্তাগুলো খুবই লাজুক থাকার কারণে এবং একটি বিষয় একটু জানার ছিল যে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি পূরণে বা তাদেরকে মানে হিমশিম কাঁদছেন। আমি আরেকটু বলে রাখি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এই পর্যন্ত হাওরের নিম্নাঞ্চলে কিন্তু তারা পাশে এখনো দাঁড়াননি, এই এমন অভিযোগ শত শত কৃষকের রয়েছে। জি জি সিরাজ, এই মুহূর্তে আসলে সেখানে কৃষকদের এই যে ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য বা তাদেরকে সহায়তার জন্য কোনো ধরনের সরকারের দিক থেকে কোনো সহযোগিতা আশ্বাস মিলেছে কিনা, বা এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন বা তাদেরকে সামনের দিনে তারা যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারে সেই জায়গাটা থেকে কোনো পদক্ষেপের কথা শুনেছেন? কৃষি বিভাগ জানিয়েছে আমাকে যে তারা তালিকা করতেছে, এখনো পুরোপুরি তালিকা করেননি ক্ষয়ক্ষতির। আর অপরদিকে জেলা প্রশাসন একটা জেলা দুর্যোগ ত্রাণ অফিসের মাধ্যমে কিন্তু তারাও কিন্তু এটা সেল গঠন করেছেন, কিন্তু তারা পুরোপুরি এখনো কিন্তু ক্ষয়ক্ষতির কোনো নিরূপণ তারা করতে পারেনি, এটাই আমাকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলেছে এবং কৃষি বিভাগ বলছে যে সরকারের নির্দেশনা রয়েছে প্রত্যন্ত অঞ্চলে, হাওর অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য কিছু করার পরিকল্পনা রয়েছে। এই ছিল মৌলভীবাজার খাগুয়াদিকি হাওর থেকে আমার কাছে বোরো ধানের খবর নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। সিরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজ। আমরা কৃষি এবং প্রাকৃতিক যে দুর্যোগ এবং এই দুর্যোগে কৃষির যে ঝুঁকি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন। একজন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাজেদুল হক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি শুরুতেই ডক্টর জাহাঙ্গীর আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে হাওরের প্রতি বছরই আমরা দেখি যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, হাওরের যাতে বন্যা প্লাবিত না হয় সেই জন্য আমরা বিভিন্ন সময়ে প্রকল্প নিতে দেখেছি, সেই জায়গাটাতে কিন্তু আমরা কোনো সুফল দেখছি না। এই জায়গাটাতে আসলে আপনি সমস্যা দেখেন কোথায়? এটা হাওরে যে বন্যা হয়, আগাম বৃষ্টি হয়, অনেক সময় খুব বেশি বৃষ্টি হয় এবং উজানের ঢল, এই দুই কারণে বন্যা হয় এবং এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা তত ভালো না।
যে কারণে সবসময় আমরা এই বন্যার মুখোমুখি হই। এবং এর যে স্থায়ী সমাধান এই পর্যন্ত অনেক বলা হচ্ছে, সেই স্থায়ী সমাধান করা সম্ভব হচ্ছে না। তো এইটা হলো একদিক। আরেক দিক হলো যে আমাদের যে ত্রাণ প্রক্রিয়া, সেটার মধ্যেও অনেক সময় সমস্যা থাকে। তো এবার তো প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 3 মাস ধরে এখানে ত্রাণ সরবরাহ করা হবে, এবং যেখানে যে হাওরগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, ময়মনসিংহ এর কিছু এলাকা, এইগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও আমরা কিন্তু পরিসংখ্যান দেখছি। সেটা হলো যে প্রায় 50% ধান ইতিমধ্যেই কৃষকরা কেটে নিয়েছে, আর বাকি যে 50%, তার মাঝে হয়তো প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কাজে এইটা যে একটা ক্ষয়ক্ষতির পরিমাণ, এটাও আমরা খুব সহজে হয়তো নিরূপণ করা সম্ভব হবে এবং এটা দেখতে পাবো। তো এখন এই যে কিছু কিছু করে সাহায্য করা, খয়রাতি ইত্যাদিতে আসলে সমস্যার সমাধান, স্থায়ী সমাধান, এর স্থায়ী সমাধান ওখানে স্থানীয় ভাবে করতে হবে, এবং এই স্থায়ী সমাধানের জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। ইতিপূর্বেও অনেক সমাধানের পথ খোঁজা হয়েছে, কিন্তু 1 বছর যখন খনন, পুনর্খনন ইত্যাদি ব্যবস্থা করার পরবর্তী বছরে ধরে যায়, পরবর্তী বছরে এর কোনো প্রভাব থাকে না। তো এটা তো স্থায়ী সমাধান। আমাদের এর জন্য যেমনি ভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে এটাকে করতে হবে, ঠিক তেমনি ভাবে অবকাঠামো গতভাবে আমাদের এর ব্যবস্থা গ্রহণ করা, এবং সেই সঙ্গে সঙ্গে যে সাহায্য সহায়তা বাড়ানো, এই দিকটাও পাশাপাশি চিন্তা ভাবনা করা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মাজেদুল হক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে সরকারের তো প্রথম বিষয় হচ্ছে যে একটি খুব খারাপ সময় চলছে, চ্যালেঞ্জিং সময় চলছে। এই সময়টাতে আমাদের অভ্যন্তরীণ যে খাদ্য উৎপাদন, সেটি আমাদের একটি বড়, যেহেতু আমদানি নানানভাবে ব্যাহত হচ্ছে, বৈশ্বিক অস্থিরতা চলছে, সেই জায়গাটাতে মূল্যস্ফীতি অনেক বাড়ছে। সেখানে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনটা ঠিক রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে এই যে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, এবং সামনে বর্ষা মৌসুম আসছে, অনেক বেশি, মানে এটা খুব স্বাভাবিকভাবেই প্রচুর বন্যা হয় আমাদের দেশে। সেখানে এই ধানের উৎপাদন বা কৃষি উৎপাদন ঠিক রাখার জন্য সরকারের আসলে এই মুহূর্তে কৌশল কি হওয়া উচিত? জি, ধন্যবাদ। খুব ভালো একটা বিষয়ের উপরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেখানে জাহাঙ্গীর আলম স্যার আছে, সেখানে তো আমার বিস্তারিত আর না বললেই চলতো। এনিওয়ে, সেটা হচ্ছে যে দেখেন যে কৃষি খাতের আজকে যে সংকট সৃষ্টি হলো, আজকে যে বোরো ধান যে মৌসুমটা, এই মৌসুমে যে সংকট সৃষ্টি হলো, স্যার বললেন যে 50% উঠানো গেছে, 50% উঠানো যায় নাই। বাংলাদেশের আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মোট চাল, তার 54% কিন্তু আসে এই বোরো মৌসুম থেকে, তাই না? তাহলে বোরো মৌসুম থেকে যদি আমার 54% চাল আসে, তাহলে হচ্ছে যে এখানে 50% ক্ষতি হয়েছে। মানে কি, আমি এখানে আমি 27% আমি চাল পাচ্ছি না। এটাই তো আমাকে একদম স্পষ্ট এখানে বলা হচ্ছে। এখন যে বৈশ্বিক সংকট চলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে যে বৈশ্বিক সংকট চলছে, সেই বৈশ্বিক সংকটের ধাক্কাটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে নানাভাবে কিন্তু এটা প্রভাব পড়েছে। সেটা হচ্ছে যে আপনার পরিবহন খাতে বলেন, আপনি শিল্প খাতে বলেন, এবং কৃষি খাতে বলেন। এবং কৃষকের কিন্তু টাইমলি, সময় মতন কিন্তু সে ডিজেল পাচ্ছে না, তাই না? সুতরাং যখন একটা ফসলের নিড, যে তার পানি দরকার, তার ইরিগেশন দরকার, সেচ ব্যবস্থা দরকার, তখন কিন্তু ফসল সেচ ব্যবস্থা টাইমলি সময় মতন পাচ্ছে না। তাহলে এটার একটা প্রভাব তো রয়েছেই। ফসলের উৎপাদনের যে উৎপাদনটা আমরা প্রাক্কলন করছি, যে উৎপাদনটা হবে, সেই প্রাক্কলন হয়তো আমরা যেটা করছি সেটা হবে না। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে খাদ্য ঘাটতি, খাদ্য উৎপাদনে যে আমরা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমাদের হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে একদিকে সারের দাম বেড়ে গেছে, একদিকে গমের দাম বেড়ে গেছে। সুতরাং সার আমদানিতে সরকার এখন অনেক খরচ ব্যয় করতে হচ্ছে।
যে গ্যাস কূপগুলো রয়েছে সেই গ্যাস কূপগুলো থেকে গ্যাস উত্তোলন করা যাচ্ছে না। আগে তো 80% সার মানে মোট চাহিদার, দেশের অভ্যন্তরে মোট চাহিদার 80% সার মানে দেশে উৎপাদন করা যেত, কিন্তু এখন 80% সার কিন্তু এখন আমদানি করা হচ্ছে। এটা জাহাঙ্গীর আলম স্যার আছেন, স্যার আরো গভীরভাবে জানেন, আমদানি করা হচ্ছে। সুতরাং আমাদের সমস্ত নীতিগুলো হয়েছে কিন্তু আমদানি নির্ভর নীতি হয়েছে। আপনি জ্বালানি নীতি বলেন, আপনি সার নীতি বলেন, তো বিষয়টা হলো যে এখন যে মুহূর্তে যে সংকটের ভিতর দিয়ে যাচ্ছে সেই সংকটটা কিন্তু আরো ঘনীভূত হবে। মূল্যস্ফীতি, আপনি মূল্যস্ফীতির কথা বললেন, মূল্যস্ফীতি শুধু মানি সাপ্লাই বাড়ালে যে মূল্যস্ফীতি হবে তা না, আপনি চাহিদা এবং যোগানের ভিতরে তো আপনাকে সামঞ্জস্য রাখতে হবে। চাহিদা যোগানের ভিতরে অসামঞ্জস্য থাকলে তো আপনার মূল্যস্ফীতি বাড়বে। সরকারকে এখন যেটা করতে হবে, প্রথম কথা আমি বলবো, কৃষককে বাঁচাতে হবে। কৃষককে এখন প্রাইস সাপোর্ট দিতে হবে সরকারকে। সরকার 3 মাসের একটা সাপোর্টের কথা বলেছে, কিন্তু এটার পাশাপাশি সরকারকে প্রাইস সাপোর্ট দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে যুগ যুগ ধরে কৃষি পণ্যের যে বাজারটা রয়েছে বাংলাদেশে, সেই কৃষি পণ্যের বাজার কৃষকরা ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এটা স্বাধীনতার পর থেকেই হচ্ছে, এখনো পর্যন্ত কৃষকরা কিন্তু বাংলাদেশে ফেয়ার প্রাইস পাচ্ছে না। তাহলে আজকে কৃষক যে ফেয়ার প্রাইস পাচ্ছে না, আজকে হয়তো আমি আলু কিনতেছি 20 টাকা দিয়ে, কিন্তু আলুর উৎপাদন খরচ তো আছে আমার 35 টাকা। আমি কি ওই যে গ্যাপটা রয়েছে, ওই গ্যাপটা নিয়ে কি আমি রিসার্চ করে আমি কৃষককে বাঁচানোর জন্য, কৃষককে সাপোর্ট দেওয়ার জন্য আমি কতটুকু পরিকল্পনা গ্রহণ করছি, এটাও সরকারকে এখন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সুতরাং মানে কৃষি যে মার্কেটটা রয়েছে, সেই কৃষি মার্কেটটা কিন্তু রেগুলেটেড আমার কাছে এখন মনে হয় না যে বাংলাদেশে রেগুলেটেড আছে। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে কৃষকদের প্রাইস সাপোর্টের পাশাপাশি আজকে যে চাহিদা এবং যোগানের যে অসামঞ্জস্যটা, সেটা এখন থেকে, আমি যখন মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হলো তখন থেকে আমি বলেছিলাম যে খাদ্যের নিরাপত্তাটা বাড়াতে হবে, কারণ খাদ্যের অনিশ্চয়তা বেড়ে যেতে পারে এই যুদ্ধকে কেন্দ্র করে। প্রথম দিকে আমি বলেছিলাম, হয়তো এখন পরে এখন আমরা প্রাক্কলন করছি, হ্যাঁ আমাদের খাদ্য ঘাটতিতে পড়তে পারে। এবং বাংলাদেশ তো খাদ্য নিরাপত্তাহীনতা আছেই। বিশ্ব ব্যাংকের যে রিপোর্ট 2025 সালে তো বাংলাদেশের অনেক মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ভিতরে ছিল, এবছরও কিন্তু আরো বেশি হবে। সুতরাং চাহিদা এবং যোগানের সামঞ্জস্যতা আনতে হলে এখন যেটা হতে পারে, বহির্বিশ্বের যে বাজার থেকে আমাদের কম মূল্যে আমরা চাল কিনতে পারবো এবং সেটা যেন কোয়ালিটিফুল চাল হয়, সেই বাজার থেকে আমাদেরকে এখন আমদানি করার জন্য একটা দরপত্র আহ্বান করা যেতে পারে। অনেক ধন্যবাদ মাজেদুল হক। আমরা ডক্টর জাহাঙ্গীর আলমের কাছে আবার একটু যেতে চাই যে এই যে জনাব মাজেদ যেটা বলছিলেন যে খাদ্য নিরাপত্তার জায়গাটাতে উনি যেই সাজেশনগুলো দিচ্ছেন, এর সাথে কি আপনি কোনো কিছু যোগ করতে চান কিনা? সামনের দিনে খাদ্যের জায়গাটা অন্তত আমরা যাতে সিকিউর থাকতে পারি, সেই জায়গাটাতে সরকারের আসলে কি করার আছে, এবং সামনে বাজেটও আসছে। দেখেন, এখন এই যে এই ধরনের একটা সমস্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এবং অকস্মাৎই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তবে এর আগে থেকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে মরু ফসলের উপরে, যেটা আমাদের উৎপাদন ঘাটতির কারণ হিসেবে আমরা চিহ্নিত করছি। এবং ইউএসআইডি বলছে যে যে বছর যে তেল সংকট হয়েছে, সার সংকট হয়েছে, সেই কারণেও প্রায় 7.5% মরু ফসল উৎপাদন কমে যাবে। আর এই হাওরের যে বন্যাটা হলো, এই অসময়ের বন্যাটা, এর কারণে এটা আরো অন্তত হয়তোবা সার্বিকভাবে 10 থেকে 15% ক্ষতি হবে। এবং এটা যদি হয় তাহলে আমাদের খাদ্যের সরবরাহ সংকট হবে, খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাবে, যেটা গত 4 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি বিশ্ব ব্যাংকের হিসেবে আমরা লাল তালিকাভুক্ত। তো এমন একটা পরিস্থিতিতে আজকের যে ফসলটা, এটা যদি কিছুটা কমও হয়, সামনে কিন্তু আমাদের দুটো ফসল, ধান ফসল আসছে, একটা হলো আউশ এবং একটা হলো আম। এবং এই দুটো ফসল যাতে করে আনইন্টারাপ্টেড এবং যাতে করে আমাদের যে উপকরণ সরবরাহ, বিশেষ করে তেলের সরবরাহ, ইরিগেশনের যাতে সংকট না হয়, এবং ফার্টিলাইজার সরবরাহ, এটা যাতে স্বাভাবিক থাকে, এর জন্য আমাদের এখন থেকে সেই প্রস্তুতি নেওয়া দরকার। আর ক্ষতিপূরণ, অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা আসলে সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর জাহাঙ্গীর আলম এবং জনাব মাজেদুল হক, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। এবং খাদ্য নিরাপত্তা এবং যে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ মাজেদুল হক এবং কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। এর সাথে নিচ্ছি বিরতি, ফিরব একটু পর, সাথেই থাকুন।
স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে। আমরা এই মুহূর্তে দেখতে চাই যে পত্রিকার শিরোনামগুলো, বাণিজ্য বিষয়ক যেসব সংবাদ রয়েছে। আমরা শুরুতেই আমাদের হাতে রয়েছে বাংলা ট্রিবিউন। তারা সংবাদ করেছে নতুন বাজেটে করের বাড়তি চাপ, জীবনযাত্রার খরচ বাড়বে। আসন্ন ২৬-২৭ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে দেশের কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। রাজস্ব ঘাটতি মোকাবেলা, আন্তর্জাতিক ঋণ চাপ এবং উন্নয়ন ব্যয়ের ক্রমবর্ধমান প্রয়োজন সব মিলিয়ে সরকার এবার কর আহরণ বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এর কারণে আসলে বিভিন্ন খাতে হয়তো করের হার বাড়তে পারে, সেটি তারা শিরোনাম করেছে। পরের সংবাদটি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। আপনারা জানেন যে সবশেষ ৮% বেড়েছে এক লাফে এবং এখন পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি দাম উঠেছে বিশ্ববাজারে। ব্যারেল প্রতি $120 পৌঁছেছে, যা গত 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড 4 বছরের মধ্যে। এর পরের সংবাদটি দৈনিক প্রথম আলো। তারা শিরোনাম করেছে ইরান যুদ্ধের কারণে এই বছর বিশ্ববাজারে পণ্যের দাম 16% বাড়তে পারে। বিশ্ববাজারে 16% দাম বাড়বে, এটি খুবই খারাপ খবর। যুদ্ধের কারণে এটি আসলে বিশ্বব্যাংকের এপ্রিল সংস্করণ, অর্থাৎ বিশ্বব্যাংকের যে কমোডিটি মার্কেট আউটলুক বা পণ্য বাজার বিষয়ক যে পূর্বাভাস রয়েছে তার এপ্রিল সংস্করণে বিশ্ব ব্যাংক এই পূর্বাভাস করেছে। পরের সংবাদটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তাদের সংবাদ 925 কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বিমা আওতা কমেছে 40%। বিমা খাতে সংস্কারে ব্যয়বহুল উদ্যোগ নেওয়া হলেও দেশে বিমা আওতাধীন জনসংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। এমনকি 925 কোটি টাকার একটি বিমা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলাকালেও পলিসি গ্রহীতার সংখ্যা কমেছে 48% মতো। দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ IMF। এটি আসলে আরও কয়েকদিন আগের সংবাদ। আমরা এরই সাথে আমরা দেখতে চাই শেয়ার বাজারের খবর। এই মুহূর্তে আসলে শেয়ার বাজারের লেনদেন চলছে, আমরা দেখতে পাচ্ছি লেনদেন চলছে বেশ নেতিবাচক ধারায় লেনদেন চলছে। এখন পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া যে কোম্পানিগুলো, তার মধ্যে 218টি কোম্পানির দাম বেড়েছে 112টি কোম্পানির, এবং লেনদেনের পরিমাণও কিন্তু বেশ খানিকটা কম। সাম্প্রতিক সময়ে যে লেনদেন হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 680 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। 3টি সূচকই কমেছে, প্রায় 31 পয়েন্ট কমেছে। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স অবস্থান করছে 5286-তে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে প্রায় 4 পয়েন্ট। ডিএস 30-র অবস্থান 2014, কমেছে 5.3 পয়েন্ট। দর্শক, এবার জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। শুরুতেই মুদ্রা বাজার। মার্কিন ডলার আগের দামেই বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 122 টাকায় কেনা হচ্ছে, 123-এ বিক্রি করা হচ্ছে। ইউরো 142 টাকায় কিনে 145-এ বিক্রি হচ্ছে। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 32 টাকা 90 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় কিনে 1 টাকা 45-এ বিক্রি হচ্ছে। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট সোনার দাম এই মুহূর্তে 2,40,000 প্রতি ভরি। 21 ক্যারেট 2,30,000-এর কাছাকাছি। 18 ক্যারেটের দাম পড়ছে 1,96,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,60,147 টাকা। রূপার দরদাম 5,480 টাকায় প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 22 ক্যারেট। 21 ক্যারেট 5,189, 18 ক্যারেট 4,489 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,381 টাকায়। দর্শকের সাথে নিব আরও একটি বিরতি, ফিরবো একটু পর, সাথে স্বাগত আরো একবার। দেখছেন বিজনেস আওয়ার। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছ বিক্রি করে রেকর্ড 22,55,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে চলতি অর্থ বছরে, যা গত বছরের তুলনায় 4 কোটি টাকা বেশি। বিএফডিসি বলছে সঠিক তদারকি এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় এমন সুফল মিলেছে। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার এবং দেশের একমাত্র মিঠা পানির মাছের ভান্ডার হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই হ্রদ। এই হ্রদ থেকে আহরিত মাছ পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর্থিক সুফল ভোগ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, বিএফডিসি, মৎস্যজীবী ও স্থানীয়রা।
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বংশবিস্তার স্বাভাবিক রাখতে বছরে ৩ মাস বন্ধ রাখা হয় আহরণ। ২০২৪-২৫ অর্থ বছরে আহরিত মাছ থেকে রাজস্ব আয় ছিল প্রায় 18,56,18,000। প্রজনন ভালো হওয়ায় এবছর ২০২৫-২৬ অর্থ বছরে মাছ আহরণ হয়েছে প্রায় 10,000 মেট্রিক টন। এতে রাজস্ব আয় হয়েছে 22,55,00,000 টাকা। সুষ্ঠু প্রজননের মাধ্যমে মাছের প্রজনন বা মাছ অনেক বৃদ্ধি পায়। এখানে খুবই সতর্ক দৃষ্টি রাখি, যে কারণে মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। যে কার্যক্রমগুলো থাকে সেগুলো সুষ্ঠুভাবে করার কারণে মাছের উৎপাদন গতবার থেকে তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আমার সরকার রাজস্ব করেছে। বন্ধকালীন সঠিক তদারকি মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজননের কারণে এই সুফল মিলেছে বলে জানান বিএফডিসির এই কর্মকর্তা। ক্রমশই আমরা আমাদের রাজস্বটা বৃদ্ধির একটা প্রবণতা রয়েছে। এটাকে সহায়তা করার জন্য আমরা এই মনিটরিং সিস্টেমটা বাড়িয়েছি, তদারকি করা এই জিনিসগুলো বেড়েছে। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অবতরণ কেন্দ্র আছে 4টি। হ্রদে বর্তমান 73টি দেশীয় প্রজাতির ও 6টি বহিরাগত প্রজাতির মাছ পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সংযুক্ত আরব আমিরাতের ওপেক ত্যাগের জেরে বিশ্ব জ্বালানি বাজারে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এই পরিস্থিতিকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে তেলের সম্ভাব্য দরপতনে গভীর চিন্তায় পড়েছে রাশিয়া। ওপেক প্লাস জোট টিকিয়ে রাখার পক্ষে অবস্থান নিয়েছে মস্কো। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বিজয় হলেও রাশিয়ার অর্থনীতির জন্য তা বড় ধরনের অশনি সংকেত। জ্বালানি তেলের বাজারে ওপেকের আধিপত্য খর্ব হওয়াকে নিজেদের জন্য বড় জয় হিসেবে দেখছে ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের মতো শীর্ষ উৎপাদক বেরিয়ে যাওয়ায় ওপেক দুর্বল হবে এবং তেলের দাম কমবে, এমন আশায় সিদ্ধান্তটিকে বেশ উচ্ছ্বাসের সাথেই স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের ঠিক বিপরীত অবস্থানে রয়েছে রাশিয়া। মস্কোর শঙ্কা, আমিরাত এখন কোটামুক্ত হয়ে ইচ্ছেমতো তেল উৎপাদন করলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে যাবে, যা তাদের অর্থনীতিতে ধস নামাবে। তবে এমন উদ্বেগ সত্ত্বেও ওপেক প্লাস জোটে থাকার ঘোষণা দিয়েছে ক্রেমলিন। বিশ্লেষকদের মতে উপসাগরের দেশগুলোর এই ফাটল যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ হলেও রাশিয়ার জন্য বড় দুঃসংবাদ, কারণ তেলের দাম কমলে মস্কোর বিপুল পরিমাণ রাজস্ব আয় হাতছাড়া হবে। আমি মনে করি ওপেকের পতন ট্রাম্প প্রশাসনের জন্য দারুণ উপকারী, কারণ এতে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে তেলের দাম কমে যাবে, যা তার রাজনৈতিক চাপও কমাবে। তবে দীর্ঘমেয়াদে দাম কম থাকলে মার্কিন তেল উৎপাদকরাও লোকসানে পড়বেন। জ্বালানি সংকটের এই টানাপোড়েনে নতুন এই মেরুকরণ বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। নিবির আমিন, নিউজ 24। নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাস থেকে আরও জানানো হয়, এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুমোদিত নয়। আবেদনকারীকে অবশ্যই সঠিক উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অনেকের কাছে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র, আর তাই সন্তানের নাগরিকত্ব সহজে পাওয়ার আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন অনেকে। তবে এবার থেকে সঠিক তথ্য না দিলে ভিসার আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানানো হয়, এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুমোদিত নয়, তাই ভিসা আবেদনের সময় ভ্রমণের সঠিক উদ্দেশ্য উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। জ্যোতি রয়, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।